বসো বসো এরশাদ স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন, সেই থেকে আজ অবধি উনি রাজনীতিতে আছেন, উনি রাজপথে আছেন, উনি আন্দোলনে আছেন, উনি ঢাকা সহ সারা বাংলাদেশে রাস্তায় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের নেতা, আমাদের ভাই, আমাদের মুরব্বী, আজকের প্রধান অতিথি বিএনপি মহাসচিব, ঢাকা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচিত সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অ্যাডভোকেট মোহন কবির রিজভী, অ্যাডভোকেট মোহন কবির রিজভী ভাই, সংগ্রামী সভাপতি, ঢাকা থেকে এসেছেন আমরা বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লা, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাংবাদিক আতিকুর রহমান রুম্মন, এসেছেন সাবেক ছাত্রনেতা বিএনপি সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ, সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবির, এসেছেন আমাদের অত্যন্ত স্নেহধন্য সন্তান তুল্য আমাদের অগ্রজ সাবেক মন্ত্রী, সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি যারা ফজলুর রহমান বললেন, অত্যন্ত যোগ্য কন্যা ফারজানা পুতুল, কাতার বিএনপির সভাপতি, আমরা বিএনপি পরিবারের একজন উপদেষ্টা শরীফুল হক সাজু সহ রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ ঈশা ভাই, মামুন, নজরুল ভাই সহ এখানে যারা আছে আমাদের যুগ্ম এবং রাজশাহীর মহানগরের সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। বক্তব্য আমরা এসেছি আসলে বিএনপির লোক আমরা, কিন্তু বিএনপির সাংগঠনিক মিটিং এর বাইরে আরেকটি সংগঠন আমরা বিএনপি পরিবার তার পক্ষ থেকে, ওই কারণে প্লিজ প্লিজ আপনার স্লোগান দিন না, কেউ স্লোগান দিন না, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। অত্যন্ত খরতাপ, আপনারা অনেকে সিদ্ধ হচ্ছেন জানি, আমাদের মূল যে কাজ এখনো শেষ হয়নি। আমরা এই যে শেখ হাসিনার তিনি যে গণহত্যা চালিয়েছেন জুলাই, সারা দেশে মানে সরকারি হিসাব হচ্ছে প্রায় 1581 জন, কিন্তু বেসরকারি হিসাব আরো বেশি। এটা ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে তরুণ, কিশোর, শিশু, বাচ্চারা জীবন দিয়েছে। এতদিনের যে জঘন্য নিপীড়ক সরকার শেখ হাসিনা, তার অত্যাচারের বিরুদ্ধে এই বাচ্চারা যখন বেরিয়ে এসছে, এই আন্দোলন বিজয়ের পথে আমরা নিয়ে আসতে পেরেছি। তাদের রাজশাহীতে যারা আত্মদান করেছেন তাদের জন্য আমরা রাজশাহীতে এসেছি। আমাদের দেশ নায়ক তারেক রহমান, তিনি তার পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার আমরা এখানে এসেছি। তিনি, আমরা জানি যে আমরা বিএনপি পরিবার এটা তৈরি করেছেন দেশ নায়ক তারেক রহমান একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, একটা মানব হিতৈষী উদ্দেশ্য নিয়ে। এই যে দীর্ঘদিন এত লড়াই সংগ্রামে কারো হাত গেছে, কারো পা গেছে, কারো চোখ গেছে, অন্ধত্ব বরণ করেছে, এবং কেউ জীবন দিয়ে আমাদের কঙ্কিত গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য মাসের পর মাস অসংখ্য তরুণকে আয়নাঘরে থাকতে হয়েছে, অসংখ্য তরুণকে কারাগারে থাকতে হয়েছে, অসংখ্য তরুণকে
গুম হয়ে যেতে হয়েছে, অসংখ্য তরুণ ক্রস ফায়ারের শিকার হয়েছে। বন্ধুরা আমার, এই সমস্ত পরিবার, এই সমস্ত নির্যাতিত পরিবারকে দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন ধরে তিনি তাদেরকে দেখে এসেছেন, সহানুভূতি জানিয়েছেন, সহযোগিতা করেছেন। আমরা অনেকেই জানতাম না। এই যে রুম্মনরা আছে তাদেরকে দিয়ে নীরবে নিবৃতে তিনি কাজগুলো করছেন 14-15 বছর। এখন নতুন করে তিনি একটি সংগঠন করেছেন আতিকুর রহমান রুম্মনের নেতৃত্বে, মিথুনের নেতৃত্বে। তারা সারা দেশে যতটা সম্ভব দেশনায়ক তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে এখন তাদের বাসায় বা তাদের কাছাকাছি যাওয়ার তারা চেষ্টা করছেন। আমরা এই প্রচেষ্টার প্রতি সাধুবাদ জানিয়ে, আমরা যারা বিএনপির সাথে বিভিন্ন পদে আমরা আছি, আমরাও এই সংগঠনটির সাথে জড়িত, কিন্তু তারাই মূলত এই কাজটি করছে। রুম্মন, মিথুন এরা এবং এদের সাথে আরো যারা আছেন, আশরাফ, আমাদের আমেরিকা থেকে এসছেন আলমগীর কবির, কাতার এরা রয়েছেন সাজু, তো সবাই এটা কাটছেন। মিডিয়া সেলের আমাদের ভাস্তি ফরজানা পুতুল, সেও এটিকে সাপোর্ট করার জন্য আমরা এসেছি। বন্ধুরা, আমরা একটা ভয়ঙ্কর দোজক থেকে পরিত্রাণ পেয়েছি। আমরা রাজশাহী আসতাম, এসে আবার ফিরে যেতে পারবো কিনা, এয়ারপোর্টেই গ্রেপ্তার করবে কিনা, অথবা এই 0 পয়েন্টেই গ্রেপ্তার হব কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। অনেকবার রাজশাহীতে এসে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আপনার হাসিনার তৎকালীন যে ফ্যাসিস্ট পুলিশ বাহিনী তার দ্বারা আক্রান্ত হয়ে পালিয়ে কখনো গোপনে এসে কর্মসূচি করে আমাদেরকে চলে যেতে হয়েছে। এই অবদান তো এই জুলাই বিপ্লবে যারা অবদান রেখেছেন, এই ফৈয়াজ, এই আবু সাইদ, এই আমাদের কি বলে যে মুগ্ধ, ফরহান, সৈকত, রাখি আর সাকিব, এদের আত্মদান, এদের রক্তের আলপনার মধ্যে দিয়েই তো আজকে এত বড় দৈত্যের মতো এক দানব শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওবায়দুল কাদের বলেছিলেন না, বঙ্গবন্ধুর কন্যা পালায় না। বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, আওয়ামী লীগের কর্মী সবকে বিপদে ফেলে তিনি প্লেন নিয়ে চলে গেলেন ভারতে। বাইরে তার দলের প্রতি মায়া, আওয়ামী লীগের প্রতি মায়া। এই নেতা কর্মী কাউকেই তিনি পাত্তা না দিয়ে তিনি আর তার বোন তিনি পালিয়ে চলে গেলেন ভারতে। এই নেত্রীর, আমি আওয়ামী লীগের যে সমস্ত নিরীহ ভাই বোন আছেন যারা জিন্দাবাদ দিয়েছেন তাদেরকে বলি, আরে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিন অনেক চেষ্টা করেছে, বাড়ি থেকে উৎখাতের চেষ্টা করেছে। শেখ হাসিনা তো বাড়ি ভেঙে দিল, তারপরেও এই বাংলার মৃত্তিকা থেকে, এই বাংলা পদ্মা মেঘনা যমুনা বিধৌত এই পরিবারটি থেকে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে সরাতে পারেনি। যত স্বৈরাচার এসছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন, হাসিনা কেউ পারেনি। আর উনি সুর করে উনি চলে গেলেন ভারতে। আপনি আমাদের একটা এখানে কথা, যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত আমলারা, ডিসিরা, সচিবরা, বড় বড় পুলিশ কর্মকর্তারা, এখনো হয়তো অনেকে নাই, অনেকের নামে মামলা, কেন চেষ্টা করেছিলেন? এর তো নিশ্চয়ই কারণ আছে। দেখুন, হিটলার সেও একটা নাৎসি প্রধান ছিল, 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারার অভিযোগ আছে, কিন্তু তার নামে দুর্নীতির অভিযোগ ছিল না। তিনি নিজের জার্মান জাতিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি করার চেষ্টা করছিলেন অত্যন্ত নিষ্ঠুর ভাবে। আর শেখ হাসিনা যেটা করেছেন, 18,35,000 কোটি টাকা ঋণ নিয়েছে বাংলাদেশ শেখ হাসিনার আমলে, আর টাকা পাচার হয়েছে 17,60,000 কোটি। কিসের উন্নয়ন? উনি উন্নয়ন কি করেছেন?
উনি ওনার এমপিকে, উনি ওনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরকে, উনি ওনার লোকজনদেরকে কালো টাকা বানানোর সুযোগ দিয়েছেন। সেই কালো টাকা তারা বিদেশে রেখে এসছে। হাসিনা যদি বিপদে পড়ে তাহলে তারা তাদেরকে দেবে, কিন্তু হাসিনা ভুলে গেছেন বিপদে পড়লে কিন্তু ওই ঘনিষ্ঠ জনরাও এগোয় না। এবং এই যে এখন খবরের কাগজে বেরোচ্ছে অনেকে বিভিন্ন দেশে পাসপোর্ট করেছেন, ওইসব দেশে কালো টাকা রেখে বিভিন্ন পাসপোর্ট দিয়ে তারা বাংলাদেশে ঢুকেছেন, এসে আবার এখান থেকে কিছু লুটপাট করার চেষ্টা তারা করছিল। এই ধরনের অনেক ব্যবসায়ীর কথা, এই ধরনের অনেক আওয়ামী লীগের নেতাদের কথা এখন প্রতিদিন খবরের কাগজে উঠছে। তাহলে শেখ হাসিনা পালাবেন না তো দেশে থাকবেন? উনার ঘনিষ্ঠ জনের সালাম একের পর ব্যাংক, একের পর এক ব্যাংক এই সালামকে দিয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনা। কেন? এই টাকাগুলো সে কোথাও রাখবে এবং হাসিনা বিপদে পড়লে তাকে দেবে। আজকেই খবরের কাগজে পড়লাম ইউনিয়ন ব্যাংক তারা যত লোন দিয়েছে তার 65% লোন এই সালাম নিজেই দিয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় মদদে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অর্থনীতি লুট করার সুযোগ দিয়েছিলেন শেখ হাসিনা। নাহলে একজন পুলিশ কর্মকর্তা বেঞ্জি যার নামে অভিযোগ হচ্ছে গুমের খুনে, যিনি বলেছেন তোমাদের হাতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন তোমাদেরকে রাইফেল দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, এটা কি পকেটে রাখার জন্য? বিএনপির আন্দোলন, সেই আন্দোলনে গুলি চালাতে পারো না, এই কথা বলে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে। এরপরে যখন রিটায়ার্ড করলে তখন দেখা গেল 1000 কোটি টাকার মালিক। অর্থাৎ শেখ হাসিনা যাদেরকে দিয়ে রক্তপাত করেছেন, যাদের জীবন কেড়ে নিয়েছে, গণতন্ত্রের আন্দোলনের মিছিল দেখলে যেখানে গুলি চালাতে বলেছে, যারা চালিয়েছে তাদেরকে তিনি অবাধে লুটপাট করার সুযোগ করে দিয়েছেন। তাদেরই যদি প্রেতাত্মা আবার কিছু কিছু এই সরকারের মধ্যে থাকে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, যেখানে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সরকারকে সমর্থন দিয়েছে, ডক্টর ইউনূস সাহেব একজন গুণীজন, আন্তর্জাতিক সম্মান যিনি বয়ে নিয়ে এসছেন বাংলাদেশের জন্য, তাকে সবাই সহযোগিতা করতে চায়, কিন্তু তার প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনাকে 16-17 বছর ক্ষমতায় তার যে ফ্যাসিজম, তার যে লুণ্ঠন, তাকে দানব করা, তিনি যে রক্ত চুষে খেয়েছেন, এইটাকে যারা সমর্থন করেছে, তারা তো গণতান্ত্রিক আন্দোলনের একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে কি? কখনোই করতে পারে না। তাহলে তারা যদি আজকে ক্যাবিনেট সেক্রেটারি হয়, তারা যদি আজকে বিভিন্ন সচিব হয়, তারা যদি আপনার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে, তো তাহলে আপনি যে সংস্কারের কথা বলছেন, নির্বাচন কমিশন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, বিভিন্ন যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার তো বাস্তবায়ন হবে না, এরা ব্যর্থ করে দেবে। উনার একজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, উনি 1/11-এর সময়ও মঈনুদ্দিন ফখরুদ্দিনের পারপাস তিনি তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, আবার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছেন অত্যন্ত সুচারুভাবে। এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন, তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয়। তারপরে আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো মানুষ, তিনি ভালো কাজ করবেন জনগণের উদ্দেশ্যে। বিএনপি তাকে ব্যর্থ করার জন্য ভিতর থেকে কেউ চেষ্টা করতে পারে, কেউ কাজ করতে পারে, এইটা ডক্টর ইউনূস সাহেবকে স্মরণে রাখতে হবে। তার আমরা আলামত দেখছি, স্বেচ্ছাসেবক দলের নেতা জিলানী তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে যাচ্ছে, কোন গর্তের ভিতর থেকে আওয়ামী লীগের নেতারা লাঠি, সোটা, পিস্তল, রামদা নিয়ে আক্রমণ করে দিদার নামে স্বেচ্ছাসেবক দলের একটি ছেলেকে হত্যা করে। তাহলে ওরা এই জনসমাজের মধ্যে কালো টাকা নিয়ে বসে আছে, অবৈধ অস্ত্র নিয়ে বসে আছে।
যত অস্ত্রের লাইসেন্স এই সরকার বাতিল করেছিল, কিন্তু উদ্ধার করতে পারেনি। এই অস্ত্র তো সেই যুবলীগের হাতে আছে, কারণ যুবলীগ ছাত্রলীগকে অস্ত্র কেনার জন্য লাইসেন্স দিয়েছিল শেখ হাসিনা। সেই লাইসেন্স তারা ব্যবহার করবে জনগণের আন্দোলনের উপর, যেটা রাজশাহীতে তার প্রভাব। আপনাদের কি মনে নেই শাহ মখদুম কলেজের সামনে থেকে পিস্তল নিয়ে কারা আক্রমণ করেছিল এই শিশু বাচ্চাদের উপর? এই অস্ত্র তো শেখ হাসিনা দিয়েছিল তাদেরকে। এই অস্ত্র উদ্ধার হবে না কেন? এই অস্ত্রকে উদ্ধার করতে হবে, নাহলে এই অস্ত্র তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে। তারা এই অস্ত্র দিয়ে সংঘাত তৈরি করবে। তার আলামত দেখলাম, আনসার বিদ্রোহ হলো। এই আনসার কারা রিক্রুট করেছিল? শেখ হাসিনার আমলে একটা সরকার বসতে না বসতেই সচিবালয় ঘেরাও করে তারা সেখানে বিদ্রোহ শুরু করলেন। এইটা কি করতে পারে? এটা করতে পারে না। তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারে, অনেক আলোচনা হতে পারে, কিন্তু তারা অবরোধ করে বসলো এবং গণতন্ত্রকামী ছাত্রদের উপর তারা আক্রমণ করল। এইটা তো হচ্ছে শেখ হাসিনা এবং তার প্রভুদের নির্দেশে কাজ হচ্ছে। একজন বাঙালি চুরির দায়ে সে মারা গেছে পার্বত্য চট্টগ্রামে, তারপরে বিরাট সেখানে দাঙ্গা হাঙ্গামা শুরু হলো। এটা কি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়? যেটা কারা করছে, কোন এজেন্টরা করছে, সারা বাংলাদেশকে অস্থিতিশীল করে অরাজকতার তৈরি করে এখানে আবার সেই পরাজিত শেখ হাসিনার এতদিনের লালিত পালিত কালো টাকার মালিকরা তারা এগুলো খরচ করে আবার তাদের উত্থান ঘটাতে চাচ্ছে। তবে শেখ হাসিনা ভুল করেছিলেন, বাংলাদেশের মানুষকে বুঝতে তিনি ভুল করেছিলেন, যাচাই বাছাই করতে তিনি ভুল করেছিলেন। ভুল করেছিলেন এই জন্যই যে উনি মনে করেছেন যে 3টা নির্বাচন তো পার করেছি, আমি তো বিএনপিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অত হাজার হাজার গ্রেপ্তার নির্বাচনের সময়, কতজনকে গুলি করে হত্যা, 28শে অক্টোবরের দিন 20 জনকে সারা দেশে তারা হত্যা করেছে। শেখ হাসিনা মনে করেছে তিনি বাংলাদেশকে একেবারে চিরদিনের জন্য তিনি তার জমিদারি, এটাকে জমিদারি বানিয়ে ফেলেছেন। এটা একবারে আম মুক্তার নামা দিয়ে বাংলাদেশ তার করা হয়েছে, একেবারেই পৈতৃক সম্পদ, বাপদাদার সম্পদ। কিন্তু ওনার ধারণা ছিল না যে এই দেশ পাকিস্তান হওয়ার 3-4 বছরের মধ্যে বাংলা ভাষার জন্য নিজেরা জীবন দিয়ে বাধ্য করেছিল বাংলাকে রাষ্ট্রভাষা। শেখ হাসিনা ভুলে গেছিলেন যে 30 লক্ষ লোক জীবন দিতে পারে অকাতরে। শেখ হাসিনা এটাও ভুলে গেছিলেন যে শিশু বাচ্চারাও জীবন দিয়ে একজন নর পশু স্বৈরাচারী দানবকে তাড়াতে পারে। এইটা যদি বুঝতেন তাহলে দেশের এই ক্ষতি হতো। পদ্মা সেতু বানিয়েছেন, অনেক টাকা বিদেশে পাচার করেছে, ফ্লাইওভার, মেট্রো রেল, উনি দেখছেন শুধু টাকা আর টাকা। পুকুর চুরি নয়, নদী চুরি নয়, একেবারে সাগর চুরি, মানে কি মহাসাগর চুরি করার পরেও শেখ হাসিনা দেখছেন তিনি টিকে আছেন। তাতে আর তার কোন প্রতিদ্বন্দ্বী নেই। এখন ভারতে গিয়ে উনার কি সেই উপলব্ধি হচ্ছে? তিনি কি উপলব্ধি করছেন যে জনগণের বাইরে গেলে, জনগণের মানুষের বাইরে গেলে, এটা তো অল্প স্বল্প মানুষ নয়, 18 কোটি দেশের মানুষ এইখানে গণতন্ত্র হত্যা করে, ভিন্ন মতকে দমন করে, এইখানে গণতন্ত্রকামী মানুষকে কারাগারে ঢুকিয়ে তাকে জুলুম করে হত্যা করে টিকে থাকা যায় না। বাংলার মাটি এত সোজা নয় যে তিনি এসে টিকে থাকবেন। তাই বন্ধুরা আমার, আমি শুধুমাত্র আপনাদের সামনে বলতে চাই, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন, বন্ধুরা আমার, তাদেরকে বলে রাখি, আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, বাংলাদেশকে অস্থিতিশীল যদি করতে চান, তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে না। বাংলাদেশ সিকিমও নয়, ভুটানও নয়,
18 কোটি দেশের মানুষ। এইটা পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার যারা নীতি নির্ধারক তাদেরকে মনে রাখতে হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কিসের আলামত দিচ্ছেন? এগুলো কি কথা বলছেন? বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি। এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে, কাকে নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা জানে, সেই অধিকারে তারা বিশ্বাসী। অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না। তাদের অত্যন্ত মনোযন্ত্রণা, তাদের অত্যন্ত মন খারাপ যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেননি। আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ, আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না, যে জনগণের ভোটকে হরণ করে, যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না, জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে, এই ধরনের একজন দুরাচারী, এই ধরনের একজন গণ দুশ্মন, তাকে কি করে আপনারা সমর্থন করে? এইটা আজকে বাংলাদেশ না, আন্তর্জাতিক ভাবে প্রত্যেকের প্রশ্ন। আপনারা নিজেরা গণতান্ত্রিক হয়ে অন্য দেশের গণতন্ত্রকে আপনারা ধ্বংস করছেন, এটা কেউ কখনো মেনে নিতে পারে না। আমি আগেও বলেছি, আমি বক্তব্য শেষ করছি, কারণ অস্থিতিশীলতা এবং চক্রান্তের শেষ নেই। এরা প্রথম দিকে একটু গা ঢাকা দিয়েছে, কেন এদের কাছে অনেক টাকা আছে, এদের কাছে অনেক কালো টাকা আছে। এই রাজশাহীতে এই কদিন আগে সাদ্দাম নামে স্বেচ্ছাসেবক দলের একজন ছেলেকে, মোহনপুরের একজন ছেলেকে হত্যা করছে। আমি গোপালগঞ্জের কথা বললাম। এরা এইভাবে রক্তপাত ঘটাবে, কারণ এদের কাছে দয়া মায়া বিবেক বলে কিছু নেই। তারা ফারহানের মতো একটা ছেলেকে, আবু সাইদের মতো একটি ছেলেকে, ইংরেজিতে অনার্স করার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেকে যারা গুলি করে হত্যা করতে পারে, এবং বলে, আমরা এটাও শুনেছি যে পুলিশের আইজিকে বলছেন যে সে তো অত্যন্ত ভালোভাবে দায়িত্ব পালন করছে, এবং অন্যান্য যারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনী যারা ছিলেন প্রধান, তাদেরকে বলছে আপনি পারেননি কেন? সেদিন যেদিন শেখ হাসিনার পতনের ঘন্টা ঢং ঢং করে বাজছে, তখনও কত বড় পর শেখ হাসিনা তিনি নির্দেশ দিচ্ছেন, আরো মারো, আরো রক্ত ঝরাও, এই দেশের নিষ্পাপ শিশুদের যে রক্ত নিতে পারে সে কি করে এই দেশের শাসক হতে পারে? আল্লাহর অশেষ রহমত, অন্যান্য বাহিনী শেখ হাসিনার মতো এই মহিলা ফেরাউনকে বিশ্বাস করেনি, তার কথা শোনেনি। বলেছে আর 40 মিনিট সময় আছে, আপনি যদি এই গণভবন ত্যাগ না করেন, বনের ঢেউয়ের মতে উত্তরা থেকে, তারপরে আপনার গাবতলী থেকে, যাত্রাবাড়ি থেকে ঢেউয়ের মতো মানুষ আসছে, তারপরে তিনি পালিয়ে যেতে মনস্থ করেছেন। সুতরাং এখনো যারা ষড়যন্ত্র করছেন, আপনারা মনে করবেন না সবকিছু শেষ হয়ে গেছে। গণতন্ত্রের যে চেতনায় আজকে সাকিব রক্তদান করেছে, আজকে আবু সাইদ রক্তদান করেছে, মুগ্ধরা রক্তদান করেছে, সেই একই আত্মদানের চেতনায়, সেই শহীদী চেতনায় আবারও মানুষ এখানে নেমে যাবে। কোন দাবেদার দিল্লির গোলামকে আর বাংলাদেশের মাটিতে তার আর দাবেদারি এবং জনগণের রাজত্ব করতে দেওয়া, জনগণের উপর রাজত্ব করতে দেওয়া হবে না। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিএনপি পরিবারের এই একটি অনুষ্ঠান, সহায়তার অনুষ্ঠান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, কিন্তু আপনারা এই মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আমাদের দলের নেতা কর্মীরা, অঙ্গ সংগঠন সহযোগিতা নেতা কর্মীরা, আপনারা যেভাবে আজকে সহযোগিতা করেছেন, যেভাবে এই অনুষ্ঠানটি সার্থক এবং সফল করেছেন, আমি রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এবং মহানগরীর আরো যারা যুগ্ম আহ্বায়ক রয়েছেন তারও নেতৃবৃন্দকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সকলে আমরা স্লোগান বন্ধ করি, সকলে স্লোগান